ভোরের বেলা গ্রামের চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। রাধা ঘুম থেকে উঠে সে ফুল তুলতে যাবে কি, তখন সেখানে তার মা বলতে থাকে। কে রে রাধা মা, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে মা? আর একটু তো ঘুমাতে পারতিস। সারাদিন তুই কত না পরিশ্রম করিস, একটু যদি না ভালোভাবে বিশ্রাম নিস তাহলে শরীর আর ভালো থাকবে বলতো? এত সকাল সকাল কোথায় যাচ্ছিস রে মা? মা, কোথায় আর যাবো বলো তো, ফুল তুলতে যাচ্ছি। যদি না এত সকাল সকাল না ফুল তুলি তাহলে বাজারে কি নিয়ে যাব বলো তো? আর তুমি তো জানো সবাই তাড়াতাড়ি উঠে ফুল তুলে নেয়, তাই জন্য ভাবলাম গিয়ে ফুলটা তুলে আসি। আবার তো বাজারে যেতে হবে, গিয়ে ফুলগুলো বিক্রি করতে হবে। মা রে, তুই আমাদের জন্য কত না কষ্ট করছিস রে মা। আর আমি এমন অভাগা পিতা যে শরীর খারাপ নিয়েই শুয়ে আছি ঘরে। আর যত সংসারের দায়িত্ব আমার এই ছোট্ট একরত্তি মেয়ের কাঁধে পড়েছে। মা রে, তোর এত কষ্ট পরিশ্রম দেখে আমি আর থাকতে পারি না রে মা। আমার খুব কষ্ট হয় রে মা, কষ্ট হয়। বাবা, এখন তো তোমার শরীর খারাপ, বলো তো তুমি কি করে কাজকর্ম করবে বলো তো? এতদিন তো তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, এখন যে তোমার বিশ্রাম নেওয়ার সময়, বুঝেছো? আর আমাকে নিয়ে অত ভেবো না, তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তুমি সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো বাবা। তুমি আগে ভালোভাবে সুস্থ হয়ে যাও তো। জানিস তো মা, আমি ভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছি রে। যে মেয়ের এখন খেলার বয়স, পড়াশুনো করার বয়স, সেই মেয়ে এইসব বাদ দিয়ে এখন সংসারের দায়িত্ব তার কাঁধে নিয়ে ঘুরছে। আর শোন না মা, যা রে মা যা, তুই একটু ঘরেতে গিয়ে বিশ্রাম কর, একটু শুয়ে নে। আর তার থেকে বরং আমি গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি, তারপর নয় তুই বাজারে চলে যাস মা। যা মা যা, একটু তুই গিয়ে বিশ্রাম কর। না না মা, তোমাকে ফুল তুলতে যেতে হবে না, আমি ফুল তুলে নেব। আর হ্যাঁ, আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না তো মা, তোমরা বড্ড বেশি আমাকে নিয়ে চিন্তা করছো। নাও, তোমরা এখানে থাকো, আমার যে সময় হয়ে যাচ্ছে, আমি যাই। আর তখন সেখানে রাধার বোন মিতালি চলে আসে। দিদি, আমিও ফুল তুলতে যাব তোমার সাথে, তুমি আমাকে নিয়ে চলো না দিদি, আমিও ফুল তুলবো। না রে বোন, আমার সাথে তোকে ফুল তুলতে যেতে হবে না, তার চেয়ে বরং ঘরেতে গিয়ে পড়তে বসতো। তুই পড়াশুনো করে মানুষের মতো মানুষ হবি, বুঝেছিস? তুই যতদূর পড়াশুনো করতে চাস আমি তোকে পড়াশুনো করাবো রে বোন, তুই গিয়ে পড়তে বস। এইসব বলার পর রাধা ফুল তুলতে চলে যায়। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়, তারপর রাধা সব ফুল তুলে নিয়ে সে বাজারের দিকে রওনা দেয়, বাজারে ফুলগুলো বিক্রি করার জন্য। হিরে রাধা, আজকে তো অনেক সকালে সকাল চলে এসেছিস বাজারে। তা কত ফুল আছে শুনি? হ্যাঁ কাকা, সকাল সকাল তো আসতেই হবে, আর সকালবেলা যদি না আসে তাহলে আমার ফুল কি আর কেউ বেলাতে কিনবে বলো তো? তা কাকা, আজকে না আমি অনেক ফুল নিয়ে এসেছি, তুমি একবার দেখে নাও তো দেখি। হ্যাঁ রে রাধা মা, ব্যবসায়ীদারদের জীবন হচ্ছে এমন রে, সকাল সকাল যে তাদের চলে আসতেই হবে বাজারে। তারা যত সকাল সকাল আসতে পারবে তাদের মাল যে তত তাড়াতাড়ি বিক্রি হবে। আমি যে ফুল কিনতে এসেছি তা আমি সব জানি রে মা। আর এমন সময় সেখানে গোপাল চলে আসে। গোপাল ছিল খুবই হিংসুটে মনের মানুষ। আরে নিতাই, এই রাধা মেয়ের কাছ থেকে ফুল কিনছো? এর কাছে ফুল কিনে কি হবে বলো তো? এই তো এখানে কেউ ওর কাছ থেকে ফুল নেয় না, আর তুমি কিনা এর কাছ থেকে ফুল কিনছো? গোপালের এমন কথা শোনার পর রাধার চোখ থেকে জল চলে আসে। তারপর সেখানে শিলা এসে বলতে থাকে। শিলা হলো গ্রামের মেয়ে। কেন গো গোপাল কাকা, তুমি এমনভাবে রাধাকে কেন কথা শোনাচ্ছ বলো তো? তুমি সবসময় মেয়েটার মনে কষ্ট দাও কেন বলো তো? যার যেখানে ভালো লাগবে সে সেখান থেকে ফুল কিনবে, তুমি এত কেন বলতে এসেছো? এই শিলা, আমি কি তোকে কিছু বলেছি নাকি? তুই আবার মুখ উঠিয়ে এখানে কথা বলতে কেন এসেছিস? যেটা সত্যি সেটাই তো বললাম। এখানকার কেউ তো ওর কাছ থেকে কোনো ফুল কিনতে চায় না। দেখো কাকা, কে কার কাছ থেকে ফুল কিনবে না কিনবে সেটা তাদের ব্যাপার, তুমি এত বলার কে বলো তো? তুমি যাও না, তোমার কাজটা গিয়ে করো না, কেন সব জায়গায় এসে তুমি মুখ উঠিয়ে কথা বলো বলো তো? শিলার মুখ থেকে এমন কথা শোনার পর গোপাল ওখান থেকে চলে যায়। রাধা, তুই কোনো কষ্ট পাস না রে বান্ধবী, আমি তোর পাশে আছি। তোর কষ্ট কেউ বুঝুক আর না বুঝুক, আমি ভালোভাবে বুঝি। তোর মতো মেয়েকে এরা কেউ চিনতে পারে না রে। শোন না রাধা, তুই একদম কষ্ট পাস না। না রে শিলা, আমি কোনো কষ্ট পাচ্ছি না। তোর মতো বান্ধবী যদি আমার পাশে থাকে তাহলে কিসের কষ্ট বলতো? তবে ওইসব মানুষদের কথাবার্তা শুনলে অনেকটা কষ্ট লাগে রে।
এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন বিকালে রাধা ফুল বিক্রি করার পর বাড়ি ফিরছিল, আর সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার পাশে একটা ব্যাগ পড়ে আছে। সেই ব্যাগটির সামনে গিয়ে রাধা বলতে থাকে, আরে এটা কার ব্যাগ? এমনভাবে যে রাস্তার ধারে পড়ে আছে। আমার মনে হয় কারো হাতে থেকে এই ব্যাগটা পড়ে গেছে, সে হয়তো টের পায়নি। আহারে, সে ব্যাগটা কত না খুঁজছে, কিন্তু তার কাছে যে ব্যাগটা নেই। মনে হয় ব্যাগের ভিতরে অনেক কিছু জিনিসপত্র থাকতে পারে, কিন্তু অনেকটা মোটা হয়ে আছে। থাক বাবা, আমি খুলবো না। তার থেকে বরং এই জায়গায় আমি কিছুক্ষণ অপেক্ষা করি। যদি সেই ব্যাগটা খুঁজে আসে তাহলে আমি তাকে দিয়ে দেব। এমনভাবে রাধা ব্যাগটা নিয়ে ওখানে অপেক্ষা করতে থাকে। এমনভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে ব্যাগটার খোঁজে কেউ আসে না। তারপর রাধা বলতে থাকে, আরে এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কাউকে তো আসতে দেখছি না। তার থেকে একটা বরং কাজ করি, আমি বাড়িতে চলে যাই, কারণ এখন যে সন্ধ্যা নেমে আসবে, আর আমি আর কতক্ষণ অপেক্ষা করব। এমনভাবে যাই, বাড়িতে নিয়ে চলে যাই ব্যাগটা। এইসব বলার পর রাধা ব্যাগটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাধা বাড়িতে যাওয়ার পর তার বাবা মায়ের সামনে সেই ব্যাগটা খুলে দেখে। সেখানে ছিল কিছু টাকা এবং কিছু কাগজপত্র, একটা মোবাইল। আরে এই যে অনেক টাকা! এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে আছে, তারপর কাগজপত্র আছে, একটা মোবাইল ফোনও আছে। কি রে মা, এতগুলো টাকা কোথায় থেকে পেলি? এই ব্যাগ শুদ্ধ বল তো দেখি। মা, যখন আমি ফুল বিক্রি করে রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখি রাস্তার ধারে এই ব্যাগটা পড়ে আছে। কিন্তু আমি ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, যদি ব্যাগটার খোঁজে কেউ আসে তাহলে দিয়ে দেব। কিন্তু কেউ আসেনি মা। অবশেষে আমি ব্যাগটা নিয়ে বাড়িতে চলে এসেছি, কিন্তু ব্যাগটা এখন খুলে দেখি এতগুলো জিনিসপত্র আছে। আচ্ছা শোন মা, এই ব্যাগে যা জিনিসপত্র টাকা পয়সা ছিল সব ওই ব্যাগের মধ্যে রেখে দে, বুঝেছিস? যদি কেউ খুঁজে আসে তাহলে তাকে দিয়ে দিস। আর এমনিতে তো মোবাইল ফোন আছে, হয়তো নিশ্চয়ই কেউ ফোন করতেও পারে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। এই ব্যাগের কোনো জিনিসপত্র আমাদের না, আমরা যে গুড়িয়ে পেয়েছি। কারো দরকারি জিনিসপত্র আছে এর মধ্যে। কেউ যদি ফোন করে তাহলে ব্যাগটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাবা। আচ্ছা শোন মা, যা যা, তুই ব্যাগটা গুছিয়ে বরং রেখে দে, আর গিয়ে হাত মুখটা ধুয়ে আয় তো। আমি যে তোকে আবার খেতে দেব। তুই যে সারাদিন পরিশ্রম করে আসছিস, এখনো তো কোনো কিছু খাসনি, তাহলে তোর তো খিদে পেয়েছে। যা মা যা, গিয়ে হাত মুখটা ধুয়ে আয়। হ্যাঁ মা, আমার না খুব জোরে খিদে পেয়েছে। তার থেকে বরং তুমি একটু ভাত বাড়ো, আমি যাই গিয়ে হাত মুখটা ধুয়ে আসি। এই ব্যাগের জন্য অপেক্ষা করতে করতে আমার খিদেটা যে মরে গেল। যাও মা যাও, আমি এক্ষুনি আসছি। এমনভাবে বেশ দুদিন কেটে যায়, আর হঠাৎ করে সেই মোবাইলে ফোন আসে, আর রাধা উঠে বলতে থাকে, হ্যালো, আপনি কে বলছেন? এই ফোনটি তো আমার, তাহলে আমার ব্যাগটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমি ব্যাগটা পেয়েছি কাকু, কিন্তু আপনি কে বলছেন? আমি রাজেশ সেন। ওই ব্যাগটা আমার। ওই ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আছে যেটা আমার খুব প্রয়োজন। তবে ওই ব্যাগটা যে কখন হাত থেকে কিভাবে পড়ে গেছে তা আমি কিছুই বুঝতে পারিনি। ওই ব্যাগটা আমি খোঁজাখুঁজিও করেছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আপনার ব্যাগ আমার কাছে অনেক সুরক্ষিত আছে। আপনার যা জিনিসপত্র ছিল সব ব্যাগের মধ্যে আছে। আপনি একটা কাজ করুন, আসুন আমি আপনাকে ব্যাগটা দিয়ে দেব। আচ্ছা মা, তোমার নাম কি আর তুমি কোথায় থাকো? কাকু, আমার নাম রাধা, আমি একটা গ্রামে থাকি। আমার গ্রামের নাম হচ্ছে সোনাপুর গ্রাম। পরের দিন রাজেশ সেন তার স্ত্রী সুমনা এবং তার ছেলে অর্ণবকে নিয়ে তারা গ্রামে এলো। আচ্ছা মেয়ে, তুমি কি সেই রাধা যার সাথে আমার ফোনে কথা হয়েছিল? হ্যাঁ কাকু, আমি রাধা, আর আপনার ব্যাগ আমার কাছেই ছিল। এই নিন আপনার ব্যাগ, আর দেখুন ব্যাগে সবকিছু ঠিকঠাক জিনিসপত্র আছে কিনা। তারপর রাধা সেই ব্যাগটি রাজেশের হাতে তুলে দেয়। রাজেশ সেই ব্যাগটি খুলে দেখে সবকিছু জিনিস সেখানেই ঠিকঠাক আছে। টাকা পয়সা থেকে শুরু করে কাগজপত্র সব ঠিক আছে। দেখো রাধা, এই ব্যাগটা তুমি পেয়েছিলে, তোমার হাতে এই ব্যাগটি ছিল। তুমি যদি মনে করতে তাহলে এই ব্যাগের টাকাগুলো কিন্তু তোমার হয়ে যেতে পারতো, কিন্তু তুমি এই টাকাগুলো না নিয়ে ব্যাগটা আমাকে ফিরিয়ে দিলে। কাকু, যে জিনিসটা আমার না সেই জিনিসটা আমি কিসের জন্য নিতে যাব? আর এই ব্যাগটা যে আপনার, এই ব্যাগের মধ্যে যে আপনার অনেক দরকারি জিনিসপত্র আছে, তাহলে তাহলে আমি কিসের জন্য নিতে যাব? আজকে যদি লোভের বশে এই টাকা পয়সা আমি নিয়ে নিতাম, তাহলে একদিন ঈশ্বর আমার অনেক বড় ক্ষতি করে দিত।
তোমার মতো এত সৎ মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি গো। তুমি আরও অনেক বড় হও, তোমাকে এই আশীর্বাদ করি। তবে জানো তুমি, এই পৃথিবীতে সৎ মানুষের যে অনেক অভাব। কেউ টাকা পয়সা দেখলে ছাড়তে চায় না, সে তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করে ফেলে। আচ্ছা রাধা, তুমি যে এই ব্যাগটা আমাকে ফিরিয়ে দিয়ে অনেক উপকার করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। এই ব্যাগের মধ্যে যতগুলো টাকা ছিল, এই টাকাগুলো আজ থেকে তোমার, তুমি নিতে পারো, আমি অনুমতি দিচ্ছি। না না কাকু, আমাকে ক্ষমা করবেন। ব্যাগটা যে আপনাকে ফিরিয়ে দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে যে আপনি এতগুলো আমাকে টাকা দিচ্ছেন, আমি এটা নিতে পারবো না। আমি এমন ভিক্ষা চাই না। না না, আমার কোনো টাকা পয়সা যায় না। আপনারা চলে যান, এই ব্যাগটা নিয়েই চলে যান। আচ্ছা রাধা, তুমি যখন টাকা পয়সা কিছুই নিতে চাও না, তোমার ভিক্ষা বলে মনে হচ্ছে, তাহলে আমি তোমাকে একটা ফুলের দোকান উপহার দিতে চাই। আমি তোমাকে একটা ফুলের দোকান বানিয়ে দেব, তাহলে সেটা তো তুমি নিতে পারো। রাজেশের এমন প্রস্তাবে কমলার চোখ থেকে জল চলে আসে, আর তখন সে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যদি আমাদের একটা দোকান খুলে দাও তাহলে তাতে অনেক ভালো হবে। আমাদের যে অভাবের সংসার, দোকান করার মতো আমাদের সামর্থ্য নেই বাবা। তুমি যদি আমাদের এই উপকারটা করো তাহলে তাহলে অনেক ভালো হবে। আমাদের যে টাকা পয়সা কিছুই চাই না গো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রাজেশ রাধাকে একটা ছোট্ট ফুলের দোকান বানিয়ে দেয়, আর রাধা সেই ফুলের দোকানটাও অনেক জনপ্রিয় হয়ে ওঠে, আর সেখানে অনেক বেচাকেনাও হয়। অন্যদিকে গোপাল রাধার এত সাফল্য দেখে সে মনে মনে হিংসা করতে থাকে রাধাকে নিয়ে, আর সে বলতে থাকে, আরে নিতাই, এই রাধার কাছ থেকে তো কেউ ফুলই কিনতো না, তাহলে এত রাতারাতি রাধা এমনভাবে বড় দোকান কিভাবে করে নিল? আর যা দোকান করেছে তা তো ভালোই দোকান করেছে, এখন তো সব খরিদ্দার তার কাছেই চলে যাচ্ছে। এই মেয়ে এতগুলো সব কি করে করলো বলো তো দেখি? আরে গোপাল, রাধাকে দেখে তোর এত রাগ হচ্ছে কেন বলতো? জানিস তো রাধা কেমন ধরনের মেয়ে? সে যে সততার জোরে এমন একটা ভালোভাবে দোকান করে বসতে পারছে, বুঝেছিস? নেতাই, এইসব তুমি কি বলছো বলো তো? রাধাকে দেখে আমি কেন রেগে যাব বলো তো? ও যা করবে করবে, তাতে আমার বা কি? আমি এটাই বলতে চাচ্ছি, গরিবের মেয়ে খাওয়া জুটতো না তেমনভাবে, তাহলে এমনভাবে একটা দোকান বেঁধে নিল। বাবাজি শরীর খারাপ হয়ে শুয়ে আছে বিছানায়, তাহলে এত কিছু করছে কি করে? আরে গোপাল, রাধা যা কিছু করছে ও সততার জোরে করছে। ও যে অনেক সৎ মনের মেয়ে, বুঝেছো? ওর মনে কোনো পাপ হিংসা কিছুই নেই, তাই স্বয়ং ঈশ্বর ওর পাশে আছে, সাথে আছে। তখন গোপাল মনে মনে বলতে থাকে, আমিও দেখব এই রাধা এই বাজারে কিভাবে টিকে থাকে। বড্ড সততার জোরে নাকি সব কিছু করছে, আমিও দেখতে চাই। এইবার রাধার এমন একটা বড় ক্ষতি করব, ও নিজেও কল্পনা করতে পারবে না। এত বড় স্বপ্ন, এত রোজগার হচ্ছে, ও সব কিছু ভণ্ড করে দেব। দেখতে দেখতে এমনভাবে বেশ দুদিন কেটে যায়। তবে একদিন একসাথে দুই বান্ধবী বসে বসে গল্প করতে থাকে। জানিস তো রাধা, এখন বাজারে তোকে নিয়ে কত ধরনের কথা চলে। সবাই কি উল্টোপাল্টা কথা বলে, বলে যে তুই দোকান কিভাবে করেছিস, এমনভাবে সাফল্য হচ্ছে তোর, সেটা কেউ সহ্য করতে পারছে না, জানিস তো? হ্যাঁ রে শিলা, একদম ঠিক কথা বলেছিস। কোনো মানুষের দোকানে যদি একটু ভালো বেচাকেনা হয়, সে যদি একটু কিছু করতে চায়, তখন দেখবি পাশের সবাই তাকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এইসব কেন মানুষ পৃথিবীতে থাকে কিছুই বুঝতে পারি না রে। তবে রাধা, একটা কথা বলতো, যে এই দোকানটা তুই কিভাবে করলি? এমনি তো কাকার তো খুব শরীর খারাপ, ওইদিকে ওষুধপত্র কিনতে তোর অনেক টাকা লেগে যায়, সংসারে আবার দিতে হয়, তাহলে এই দোকানটা করলে কি করে বলতো দেখি? তারপর রাধা সেই ব্যাগটার ব্যাপারে সব ঘটনা খুলে বলে, যে কি হয়েছিল না হয়েছিল, আর তাকে দোকানটা কে বানিয়ে দিয়েছে। সব কিছু শোনার পর শিলা অনেক খুশি হয়ে যায়। সত্যি বলতে রাধা, তোর মতো মেয়ে খুব কম আছে রে। তবে আমি বলবো, তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় রে। এতগুলো টাকা পাওয়ার পর তুই সেই টাকাগুলো সেই মালিককে দিয়ে দিলি। বাহ বাবা, তুই যে অনেক ভালো মনের মানুষ রে। জানিস তো শিলা, অনেকে আমাকে নিয়ে হিংসা করে, অনেক ছোট বড় কথা বলে। সবার কথা শুনে চুপচাপ থাকি, কোনোদিন কোনো কিছু কথা বলি না। তবে আজকের আমি যা কিছু করছি সেই রাজেশ কাকুর জন্যই করছি। রাজেশ কাকু যদি না আমার পাশে থাকতো, তাহলে হয়তো আমি কখনোই করতে পারতাম না। হয়তো স্বয়ং ঈশ্বরই আমাদের কাছে রাজেশ কাকুকে এমনভাবে পাঠিয়ে দিয়েছে। শোন রাধা, যে যা বলুক গে, কারোর কথায় কান দিবি না, আর একদম মন খারাপ করবি না। তুই সামনের দিকে এগিয়ে যা, অনেক বড় হ। আর দেখ, যারা তোকে একদম পছন্দ করে না, তারা তো তোকে দেখে হিংসা করবে, উল্টোপাল্টা কথা বলবে, যাতে তুই আরও নিচে নেমে যাস। কিন্তু না, একদম কারোর কথায় মন খারাপ করবি না, বুঝেছিস? এমনভাবে দুই বান্ধবী বসে বসে গল্প করতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়।
তবে একদিন গোপাল হিংসার জোরে সে রাধার দোকানে এসে সব ফুল নষ্ট করে দিতে থাকে। আর তখন সেখানে শিলা যাচ্ছিল, আর সে দেখতে পায় গোপাল এমন কাণ্ড করছে। তখন সে বলতে থাকে, আরে গোপাল কাকা, আপনি এটা কি করছেন? রাধার দোকানে এসে সব ফুল নষ্ট করে দিচ্ছেন। ছি ছি গোপাল কাকা, আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি। ছি ছি ছি, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, এই গোপাল কাকা কেমনভাবে নষ্ট করে দিচ্ছে রাধার দোকানটা, দেখবে এসো সব। শিলার এমন চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের সবাই ছুটে আসে, আর সেখানেও রাধা চলে আসে। গোপাল কাকা, আমি তো আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি, না তোমাকে কখনো বড় ছোট কথা শুনিয়েছি। তাহলে তাহলে তুমি আমার দোকানে এসে এমন বড় ক্ষতি কেন করছো বলো তো? আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমাকে পছন্দ করতে পারো না? হিংসার চোখে দেখো কেন গোপাল কাকা, বলো, উত্তর দাও গোপাল কাকা, কেন? রাধার এমন কথা শুনে গোপাল আর কোনো কিছু কথা বলে না, সে চুপচাপ থাকে মাথা নিচু করে। আরে শোনো সবাই, এই গোপালকে এই বাজারে আর বসতে দেওয়া চলবে না। এই গোপাল যদি এই বাজারে থাকে তাহলে সবাইকে এমনভাবে হিংসা করে সবার ক্ষতি করতে চাইবে। এই গোপালকে আজ থেকে এই বাজারে একদম বসতে দেওয়া যাবে না। ও যেখানে খুশি যাই যাবে, তবে এখানে যেন না আসে আর কখনো। ঠিক হয়েছে গোপাল কাকা, বেশ হয়েছে, তোমার সাথে এটা হওয়া উচিত ছিল। তুমি যেমন ধরনের মানুষ তেমন ধরনের শাস্তি পেয়েছো, আর এই বাজারে তুমি আর কখনো বসতে পারবে না। বেশ হয়েছে। গোপাল আর ওই বাজারে আসতে পারবে না। এই কথাটা শুনে গোপাল অনেক অবাক হয়ে যায়, এবং সে তার নিজের ভুলটা বুঝতে পারলেও অনেকটা দেরি হয়ে যায়। সে মাথা নিচু করে ওখান থেকে চলে যায়, আর কোনো কিছু কথা না বলে। দেখতে দেখতে এমনভাবে বেশ 1 বছর কেটে যাওয়ার পর রাধার দোকান বড় ব্যবসার পরিণত হয়ে যায়। রাধার দোকানে ভালো বেচাকেনা হতো। সেই টাকা দিয়ে রাধা তার বাবার চিকিৎসা করে। তবে হরিদাস এখন সুস্থ হয়ে গেছে। তবে রাজেশ একদিন রাধাদের বাড়িতে আসে। জানো রাধা, তোমাকে দেখলে আমার খুব গর্ব হয়। সত্যি, তুমি এতটুকু বয়সে কত কিছু করে ফেলেছো, কত পরিশ্রম করো তুমি। এই বয়সে সবাই এখন পড়াশুনো করছে, আর তুমি কি না সংসারের ভার মাথায় নিয়েছো। কাকু, আপনার সাহায্য না পেলে হয়তো আজকের আমি এত দূর আসতে পারতাম না, আমার এত বড় দোকান হতো না। আপনিই তো আমার পাশে ছিলেন, আমাকে সাহায্য করেছিলেন, তাই তো আজকের আমি ভালো জায়গায় পৌঁছাতে পেরেছি। এই সব কিছু আপনার কারণেই হয়েছে। আপনি না থাকলে তাহলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না। দেখো রাধা, আমি তোমাকে কিচ্ছু করে দিইনি। আমি শুধু তোমাকে মাত্র একটু সাহায্য করেছি দোকানটা বেঁধে দিয়ে। কিন্তু তারপরে তো তুমি দিন রাত তো পরিশ্রম করেছো। তাহলে তুমি তোমার সততার জোরে আজকের এই জায়গায় এসেছো, বুঝেছো? এখানে আমি তোমাকে কিচ্ছু করিনি, যা করার তুমি নিজে থেকেই করেছো। হ্যাঁ কাকু, আমি তো পরিশ্রম করেছি, ঠিক কথা। পরিশ্রম না করলে কোনো মানুষই সফল হয় না, তাই তো পরিশ্রম করতে হয়েছে। আর আমরা খুবই গরিব, বাবা অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিল, এখন তো বাবা ভালো হয়ে গেছে। আর আপনি যদি না আমার পাশে থাকতেন, এই সবগুলো কি করে করতাম বলুন তো? দেখো রাধা, তোমাদের মতো পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়ে খুবই ভালো হয়েছে। আমি অনেক গর্ব করি তোমাদেরকে নিয়ে। আর হ্যাঁ রাধা, তুমি আরও অনেক বড় হও, এগিয়ে চলো, পিছনে ঘুরে একদম তাকাবে না। সবাই তোমার সাথে আছে, আর তুমি সৎ পথে চলো, বুঝেছো? হ্যাঁ কাকু, আপনি আশীর্বাদ করুন, আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকি, আমার পরিবারের সব যেন দুঃখ কষ্ট দূর করতে পারি। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন শিলা রাধাকে বলতে থাকে, জানিস তো রাধা, শুনছিলাম গোপাল কাকুর নাকি খুবই শরীর খারাপ, সে যে উঠতে পারছে না, আর তার পাশে এখন কেউ নেই রে তাকে দেখার মতো। তার নাকি খুবই শরীর খারাপ। কেন রে শিলা, গোপাল কাকুর আবার কি হয়েছে? গোপাল কাকুর যে দমের কষ্ট, সে তো এখন কোনো কাজকর্ম কিছুই করতে পারে না, বাড়িতে শুধু পড়ে থাকে। আর তার পাশে এখন কেউ নেই রে, তাকে দেখতেও যায় না। তার যে এখন অবস্থা খুবই খারাপ, জানিস তো। আর তার ওপর সে তো কোনো কিছু কাজই করতে পারে না। আহারে, মানুষটার এত শরীর খারাপ, আর আমরা কেউ জানতে পারিনি। সত্যি এখনকার মানুষগুলো যে খুবই স্বার্থপর। আচ্ছা শিলা, চল না আমরা দুজন গিয়ে একবার গোপাল কাকুকে দেখে আসি, আর একবার গোপাল কাকুর সাথে কথা বলবো। সত্যি রাধা, গোপাল কাকু এত তোর ক্ষতি করার পরও তুই সেই গোপাল কাকুকে নিয়েই ভাবছিস। সত্যি তোর মতো মেয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, চল, কবে যাবি বল, তাহলে গোপাল কাকুকে দেখে আসবো। শোন শিলা, সেই মানুষটা হিংসার বশে একটা সময় আমার ক্ষতি করতে চেয়েছে, সেই কথা আমি এখন মনে রাখিনি। কিন্তু তার যে এখন শরীর খারাপ, তার পাশে না দাঁড়ালে কি করে হয় বলতো? চল চল, আমরা আজই যাব। তারপর শিলা এবং রাধা দুই বান্ধবী সেই গোপালদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়।
গোপাল রাধা এবং শিলাকে দেখার পর সে অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, আরে রাধা, তোরা আজকের আমার বাড়িতে এসেছিস? কি হয়েছে বলতো? আমি তো তোর এত বড় ক্ষতি করতে চেয়েছিলাম, তারপরেও তুই আমার বাড়িতে এসেছিস। তোকে দেখে যে আমার খুব ভালো লাগছে, জানিস তো। দেখো গোপাল কাকু, এখন যে তোমার শরীর খারাপ আর আগে যা তুমি করেছো তাতে আমি ওই সব কথা মনে রাখিনি। আর শরীর খারাপের সময় মানুষ মানুষকে দেখতে আসবে না, ওই সব কথা ভুলে যাও। আমি তো সেই কবে ভুলে গেছি। এখন তোমাকে দেখতে এসেছি। তোমার যে খুবই শরীর খারাপ, শুনলাম কেউ যে তোমার পাশে নেই। তবে গোপাল কাকু, তুমি একদম চিন্তা করো না, আমি যে তোমার পাশে থাকবো, তোমার চিকিৎসা করে সুস্থ করে দেবো। জানিস তো রাধা, আমি আমার পাপের শাস্তি পাচ্ছি রে। আমি যে সবার উপর হিংসা করতাম, কাউকে সহ্য করতে পারতাম না, তাই হয়তো ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিচ্ছে। পেতে দে, আমাকে শাস্তি পেতে দে, তা না হলে হয়তো আমি কখনো শুধরাতাম না। তবে এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি সবার সাথে। দেখো কাকা, এই সবগুলো তুমি ভুলে যাও। ভুল মানুষ মাত্রাই করে, আর মানুষের দ্বারাই তো অনেক কিছু ভুল হয়। তাহলে এই সব কথা ভেবে ভেবে তার যে সারা জীবন কাটতে পারে না। তুমি এই সব কথা ভুলে সামনের দিকে এগিয়ে চলো, দেখো জীবনটা যে অনেকটা ভালো হবে। আর হ্যাঁ, আমি সব কিছু ভুলে গিয়েছি, তাই তুমিও ভুলে যাও। এই সব কথা একদম উঠিও না। রাধার এমন কথা শুনে গোপালের চোখের কোণে জল চলে আসে। তখন গোপাল বলতে থাকে, আমি তোকে আশীর্বাদ করি রে রাধা, তুই আরো অনেক বড় হ, সামনের দিকে এগিয়ে যা। আর পারলে আমাকে ক্ষমা করে দিস রে। তোর সাথে যা অন্যায় করেছি, ভুল করেছি, তার কোনো ক্ষমা হয় না। তবু তুই আমাকে ক্ষমা করে দিস রে রাধা, ক্ষমা করে দিস। আমি যে তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তুমি এইসব নিয়ে একদম ভেবো না তো। আর শোনো, বিশ্রাম করো, অত বেশি কথা বলতে হবে না আর ভাবতে হবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি যে তোমার চিকিৎসা করাবো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে গোপাল সে সুস্থ হয়ে যায়। একদিন মাঠে সবাই একসাথে জড়ো হয়, আর তখন সেখানে গোপাল বলতে থাকে, শোনো সবাই, আমি মানছি একটা সময় আমি রাধার ক্ষতি করতে গিয়েছিলাম, আর আমি তার পাপের শাস্তিও পেয়ে গেছি। তবে আজ আমি গর্ব করে বলতে পারি, রাধা হচ্ছে আমাদের গ্রামের গর্ব। আর ও না থাকলে হয়তো আমি কখনোই সুস্থ হতে পারতাম না। সত্যি, রাধার মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। আমি তো আগে থেকেই জানতাম একদিন আমার বান্ধবী অনেক বড় হবে, সে সবার পাশে পাশে দাঁড়াবে, সে গরিবের কষ্ট বোঝে যে। কিন্তু একটা সময় তাকে সবাই কত হিংসা করত, অপমান করত, কিন্তু তাকে বোঝার কেউ চেষ্টা করেনি। সব অপমান শোনার পরও সে মুখ বন্ধ করে সব কিছু শুনে নিত। কিন্তু আজকের দেখো, আজকে সে একটা সফল ব্যক্তি হয়ে গেছে। সত্যি আমার বান্ধবীর মতো মেয়েই হয় না। সবার মুখ থেকে এমন কথা শোনার পর কমলা এবং হরিদাসের চোখে জল চলে আসে। তারপর রাধার সবার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি সবাইকে একটা কথা বলতে চাই, গরিব হওয়া কিন্তু কোনো দোষ না, অসৎ হওয়াই দোষ। মানুষ যদি সৎ থাকে, পরিশ্রম করে এবং অন্যের ভালো চায়, সে দেখবে একদিন না একদিন তার ভাগ্য অবশ্যই বদলাবে। স্বয়ং ঈশ্বর যে তোমার সাথে থাকবে। সবাই সবসময় সৎ পথে চলার চেষ্টা করো, অসৎ পথে কেউ যেও না। অসৎ পথে গেলে যে তার অবশ্যই ক্ষতি হবে।